নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে। তো অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে রবিবার দিন আদালতে সিবিআই প্রাথমিকভাবে যে চার্জগুলো এনেছে, তো সেই চার্জগুলোর বিষয়ে আমি কিছু প্রাক্তন গোয়েন্দা অফিসার এবং কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম যে এই যে চার্জগুলো আনা হয়েছে, তো তারা এটা নিয়ে বেশ হাসাহাসি করেছে এবং অনেকেই কটাক্ষ করে বলেছেন যে এই চার্জগুলো শুনলে ঘোড়া তো হাসবে। যাই হোক, আমি আপনাদের একটু বলি যে কালকে আদালতে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই যে প্রাথমিক চার্জগুলো এনেছে, প্রথম তাকে গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট এবং মামলা দেরি করার কিছু কারণ দেখানো হয়েছে। তো যেগুলো বলা হয়েছে সেগুলোর বিষয়ে আমি একটু আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। প্রথম যে খবর পাওয়ার পরে ওসি অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছেন। তো আমার সিবিআই আধিকারিকদের কাছে প্রশ্ন যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা প্রিভিয়াস যে সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি, সেখানে কি কোনো ঘটনা ঘটলে কোনো থানার ওসি কখন পৌঁছবেন এরকম কোনো বিধিবদ্ধ কিছু আছে? সেটা কি আপনারা বলতে পারবেন? কারণ আমাদের বাংলায় বা আমাদের সারা দেশে সমস্ত থানাতেই একটি পদ আছে যেটার নাম হচ্ছে ডিউটি অফিসার। প্রতিটা থানায় 24 ঘন্টায় 3 জন ডিউটি অফিসার কাজ করেন, 8 ঘন্টা অন্তর বা 3টে ফাইলে। কোনো ঘটনা ঘটলে সাধারণত ডিউটি অফিসার সেখানে আগে পৌঁছন এবং তিনি ঘটনাটি দেখে ঘটনার সত্যাসত্য বিচার করে তিনি অফিসার ইনচার্জ মানে ওসি বা অন্য সুপিরিয়রদের তিনি জানান যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং অফিসার ইনচার্জ খবর পেলে তিনিও ঘটনাস্থলে যাওয়ার সময় ঊর্ধ্বতন আধিকারিককে জানান যে এরকম একটা ঘটনার কথা তিনি শুনেছেন এবং তিনি স্পটে যাচ্ছেন বা স্পটে গিয়ে পৌঁছেছেন, আপনারা আসুন। তো কোথাও আমি জানি না সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি বা বর্তমানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানে ওসিদের ঘটনাস্থলে পৌঁছানোর ব্যাপারে কোনো বিধিবদ্ধ সময়ের বিষয় আছে কিনা, সেটা সিবিআই ওসি টালার বিরুদ্ধে সেই চার্জ এনেছে। একইভাবে যে ঘটনাস্থল ঘেরাও করতে ব্যর্থ হয়েছে অভিজিৎ মণ্ডল এবং প্রাথমিকভাবে যে ডিউটি অফিসার যান তিনি গিয়ে সাধারণত সে কাজটা শুরু করেন, পরবর্তীকালে ওসি গিয়ে তিনি শুরু করেন। একটা হিনিয়াস ক্রাইম হয়েছে একটা হাসপাতালে, অনেক হাসপাতালে উচ্চ পদস্থ আধিকারিক তারা সেখানে পৌঁছাবেন, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, তাদের একটা কৌতূহল থাকবে। কিন্তু পুলিশ যেটা দাবি করেছিল যে 51 ফুট ঘরের মধ্যে সেমিনার হলে প্রায় 40-41 ফুট জায়গা ঘিরে দেওয়া হয়েছিল এবং ঘিরে দিয়ে সেই জায়গাটাকে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয় এবং সেখানে যারা পুলিশের আধিকারিক, ফরেন্সিক বা ফিঙ্গারপ্রিন্ট যারা গিয়েছিল তারা যে ছিল সেই ভিডিও তারা প্রকাশ করেছে এবং সেই ভিডিওগ্রাফি সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, কিভাবে ঘটনাস্থল ঘেরা হয়েছিল এবং সেখানে কিভাবে দেহকে কেন্দ্র করে যে এলাকাটা ঘিরে রেখে কি কি ছবি, সে সমস্ত ছবি ভিডিওগ্রাফি এবং 3D স্ক্যানারে যে ছবি তোলা হয়েছে সেগুলো সিবিআইকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সেটা রাজ্য সরকার জানিয়েও দিয়েছে। তো সেই চার্জ মণ্ডলের বিরুদ্ধে আনা হয়েছে। মৃত্যু শংসাপত্র দেরি করে দেওয়া হয়েছিল, সেই জন্য সুরতাল হতে দেরি হয়েছে, এরকম একটা চার্জ আনা হয়েছে। কারণ আপনারা জানেন যে অনেক সময় পুলিশ কোনো ঘটনাস্থলে কোনো দেহ পড়ে থাকলে বা হাসপাতালে হয়েছে, পুলিশ নিজে থেকে হয়তো সে মারা গেছে সেটা ঘোষণা করতে চায় না, তারা সম্ভবত মেডিকেল অ্যাটেন্ডেন্ট চায়। সেই ক্ষেত্রে হাসপাতালের এমার্জেন্সি থেকে কোনো ডাক্তারকে কল দিয়ে তিনি এসে দেখলেন, দেখে বললেন যে হ্যাঁ মারা গেছে এবং তারপর তিনি একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করেন এবং সেটার পরে সেটা ডেড বডি সুরতহালে নিয়ে যাওয়া হয় বা পিএম এর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়, পিএম এর জন্য একটা রিকুইজিশন দিতে হয়। তো সেখানে ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র নিশ্চিতভাবে অভিজিৎ মণ্ডল ইস্যু করবেন না, এটাই স্বাভাবিক। তো সেই চার্জটাও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আনা হয়েছে। তারপরে বলা হয়েছে যে সুপার 2:30টার সময় 3টে নাগাদ অভিযোগ করেছিল এবং পরিবারের লোক সন্ধ্যে 7:30টার সময় অভিযোগ করার পরে এফআইআর কেন দেরি হয়েছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বাল জানিয়েছিলেন যে পরিবার অভিযোগ দেবে বলে তারা জানিয়েছিলেন এবং তারা লিখিতভাবেই অভিযোগ দিতে চেয়েছিলেন, পুলিশের কোনো ডিকটেট করা অভিযোগ নয় এবং তারা লিখিত অভিযোগটা রাত 10:30টা নাগাদ দেন এবং তারপরেই এফআইআর ড্র হয়েছিল। তো সেই অভিযোগটাও, সেই চার্জটাও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আনা হয়েছে এবং বলা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী নাকি ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করেনি। সেটা অবশ্য সিবিআই আধিকারিকরা বলতে পারবে সেটা আবার নতুন কি প্যাটার্ন হয়েছে, কারণ এইটা চালু হয়েছে গত জুলাই মাসে। তো ভিডিওগ্রাফি 3D স্ক্যানারের ছবি সিবিআই পেয়েছে এবং সেখানে তারা একটা
ত্রুটি উল্লেখ করেছেন যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী নাকি ঘটনাস্থলে ভিডিওগ্রাফি হয়নি। যাক, সেটা সিবিআই আধিকারিকরা বলতে পারবেন। এবং আরেকটি অভিযোগ হয়েছে যে পরিবার দ্বিতীয় ভাবে সেকেন্ড ময়নাতদন্তে চেয়েছিল, কিন্তু পুলিশ উদ্যোগ নিয়ে ময়নাতদন্ত পরে দেহ দাহ করে। তো এটাও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। অনেকেই বলছেন যে ময়নাতদন্তে যদি পরিবারের দ্বিতীয়বারের করার ইচ্ছা থাকতো, তারা হয়তো দেহটা তারা নিতেন না, অ্যাকসেপ্ট করতেন না, সেক্ষেত্রে দেহ মর্গে থাকতো। কিন্তু দেহ তো কাউকে জোর করে দেওয়া যায় না, এবং সেটাকে পরিবারকে সই করতে হয়। সই করে একজন ব্লাড রিলেশন যারা রয়েছেন, বাবা মা হোক, ভাই বোন যেই থাকুক, ব্লাড রিলেশনে কাউকে সেই ডেড বডি হ্যান্ড ওভার করা হয় মর্গে পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে। তো তারা না নিতে চাইলে নিশ্চিতভাবে পুলিশ তাকে জোর করে দিতে পারত না, এবং সে বডি মর্গে থেকে যেত। এবং তারা অ্যাকসেপ্ট করার পরেই সেই দেহ তাদের পরিবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ এসকর্ট করে নিয়ে গেছিল, এবং তারপরে সেখানে পানিহাটির কোনো একটি শ্মশানে সেটি দাহ করা। এবং যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, তখন পুলিশ একটা ডিসপোজ অফ সার্টিফিকেট দেয়, কারণ যেহেতু আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে সাধারণত আমরা ডেড বডি শ্মশানে ক্রিমেশন করতে গেলে সেখানে ডেথ সার্টিফিকেট লাগে, কিন্তু আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে পোস্টমর্টেমের পরে একটা ডিসপোজ অফ সার্টিফিকেট দেওয়া হয়, সেটা দেখেই দাহ করা হয়। সেইভাবেই যে মৃতদেহটি দাহ করা হয়েছিল। এবং পরিবার যেটা বলছে যে সিবিআই দাবি করেছে যে পরিবার নাকি তাদের কাছে বলেছে যে তারা দ্বিতীয় ময়নাতদন্ত চেয়েছিল, কিন্তু পুলিশ তড়িঘড়ি হচ্ছে তাদের ময়নাতদন্ত করে ডেড বডি ক্রিমেশন করে দেওয়ার জন্য পুলিশ উদ্যোগ নেয়, এবং সেই চার্জটাও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আনা হয়েছে। তো এখন অনেকেই প্রশ্ন করছে যারা পুলিশ বা আইনজীবীদের কেউ যে যদি দ্বিতীয় ময়নাতদন্তের ব্যাপার থাকে বা প্রথম ময়নাতদন্তে স্যাটিসফাইড না হয়, তাহলে সেক্ষেত্রে সিবিআই কেন? কারণ ময়নাতদন্তটা হয়েছিল, একটা বোর্ড তৈরি হয়েছিল 3 জন ফরেন্সিক চিকিৎসককে নিয়ে, এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন যারা ইনকোয়েস্ট এবং ময়নাতদন্তে দেখভাল করেছিলেন। তো সিবিআই যদি সন্দেহ থাকে, সিবিআই সেক্ষেত্রে তাদেরকে কাঠগড়ায় তুলছে না কেন যে ময়নাতদন্ত ঠিক হয়নি? কারণ ময়নাতদন্তের বিষয়ে তারা যে ওপিনিয়ন দিয়েছে যে তাকে খুন ও ধর্ষণ করা হয়েছে, এবং শরীরে অনেক জায়গায় ইনজুরি রয়েছে, বিভিন্ন জায়গায় ইনজুরি রয়েছে, সমস্ত ময়নাতদন্তে উল্লেখ রয়েছে। এবং অনেকে এও বলছেন যে এর থেকেও কি বেশি কিছু ময়নাতদন্ত করে পাওয়া যেত, মানে এর থেকেও কি কোনো গুরুতর অপরাধ আছে যেটা ময়নাতদন্তে বেরোতো খুন ও ধর্ষণের পরে, এবং ইনজুরি শরীরের বিভিন্ন জায়গাতে। তো সেই তার যদি সন্দেহ থাকে, সিবিআইয়েরও যদি সন্দেহ থাকে, পরিবার যদি সত্যি সত্যি তাদের কাছে এই ধরনের অভিযোগ করে থাকে, তাহলে তারা ময়নাতদন্তের চিকিৎসক বা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে কেন তারা জিজ্ঞাসাবাদ করে ওই সন্দেহের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে না? বা যদি সিবিআই মনে করে থাকে যে ময়নাতদন্ত ঠিক হয়নি, তাহলে তাদেরকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? এই প্রশ্ন অনেকে করেছে। তো সর্বশেষ যেটা হচ্ছে যে সাংঘাতিক একটা অভিযোগ করেছে সিবিআই আইনজীবী আদালতে, যে অভিজিৎ মণ্ডল তিনি এবং সন্দীপ ঘোষ, এই মামলাতে খুন ধর্ষণ মামলাতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন মেডিকেল কলেজের যে প্রাক্তন প্রিন্সিপাল, সন্দীপ ঘোষকে গাফিলতি এবং অনেক কিছু দেরিতে করার কারণ দেখানো হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। যে দেহ উদ্ধারের পরে সন্দীপ ঘোষ এবং অভিজিতের মধ্যে কথোপকথন হয়েছে, তার কল রেকর্ড তারা পেয়েছে, এরকম একটা অভিযোগ করেছে, এবং এটা গভীর ষড়যন্ত্র। তা আমার একটু সিবিআই অফিসারের কাছে বা সিবিআই আধিকারিকদের কাছে প্রশ্ন, যদি সিজিও কমপ্লেক্সে ভগবান না করুন না হয়, বা নিজাম প্যালেসে যদি কোনো একটা এরকম অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটে বা কিছু একটা ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে যে সিবিআই আধিকারিকরা কি স্থানীয় থানায় ফোন করবেন না? সেই অফিসটা, যে ইনস্টিটিউশনটা যেই থানার আন্ডারে, সিবিআইয়ের কোনো আধিকারিক কি লোকাল থানা মানে ভবানীপুরে বা সল্টলেকের থানায় কি ফোন করবেন না? এবং ফোন করে কি জানাবেন না যেরকম একটা ঘটনা ঘটেছে? তার যিনি ফোন করবেন তখন কি তারা ধরে নিতে হবে যে তাদের মধ্যে কোনো নেক্সাস হয়েছে? সাধারণত কলেজের প্রিন্সিপাল, তার কলেজে একটা এরকম হিনিয়াস ক্রাইম হয়েছে, তিনি লোকাল থানা, সেই কলেজ যে থানার আন্ডারে পড়ে, সেই থানার ওসিকে তিনি নিশ্চিতভাবেই ফোন করতে পারেন, জানিয়ে যেরকম একটা ঘটনা ঘটেছে আপনারা আসুন। তো সেটাতে একটা গভীর ষড়যন্ত্র সিবিআই দেখেছে। তো সিবিআই অফিসে যদি একটা কোনো ঘটনা ঘটে, সেখানকার আধিকারিক যদি লোকাল থানার ওসিকে ফোন করে আসতে বলেন যেরকম একটা ঘটনা ঘটেছে, সেটাও কি গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়বে? যাই হোক, এইরকম ধরনের অভিযোগ আনা হয়েছে। তো অনেকেই বলছেন যে আসলে মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, 1 মাস অতিক্রান্ত, সিবিআই তেমন কোনো তদন্ত অগ্রগতি দেখাতে পারেনি, যদিও স্ট্যাটাস রিপোর্ট তারা বন্ধ করা খামে দিয়েছে, সেটা পাবলিক হয়নি, সেটা বিচারপতিরা দেখতে পাবেন। কিন্তু একটা কিছু তো করতে
হবে কাউকে অ্যারেস্ট করেছি আমরা, এই মামলাটাতে কিছু অগ্রসর হয়েছি, সেটা দেখার জন্যই হয়তো তারা এটা করে থাকতে পারেন। তো এরকম ধরনের কিছু কিছু অভিযোগও উঠছে, এরকম আলোচনা শুরু হয়েছে। জানি না সিবিআই সত্যি সত্যি মঙ্গলবার শুনানির দিকে তাকিয়েই হচ্ছে শনিবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন কিনা। তবে যেভাবে গ্রেপ্তার হচ্ছে, অনেকেই বলছেন যে এরপরে হয়তো 1 মাস বাদে আরো একজন বা 2 মাস বাদে একটু অভিজিৎ মণ্ডলের ব্যাপারটা থিতিয়ে গেলে কাউকে আরেকবার গ্রেপ্তার করা হবে, আবার সিবিআই নড়ে চড়ে বসবে যে হ্যাঁ আমি একটা কিছু করেছি। কিন্তু প্রাইমারি চার্জশিট অভিজিৎ মণ্ডলকে দিতে পারে, কিন্তু ফাইনাল চার্জশিট অভিজিৎ মণ্ডল বা এই কেসটাতে সন্দীপ ঘোষ এদের বিরুদ্ধে দিয়ে সিবিআই দ্রুত এই মামলার বিচার শুরু করবে কিনা সে নিয়ে একটা কি বলে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। তো আমার প্রশ্ন, যারা আর কবে বলে গান গাইছেন, যেভাবে সিবিআই চলছে তাতে একটা দিক দেখা যাচ্ছে, একটা দীর্ঘসূত্রিতার দিকে যাবে বলে মনে হচ্ছে। তো যারা গান গাইছেন আর কবে, আমি জানি না, না করুক, সিবিআই দ্রুত তদন্ত শেষ করে দ্রুত বিচারের ব্যবস্থা করুক, যেটা সকলের দাবি। সকলে বলছে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রাজ্যিকর, জাস্টিস ফর নির্যাতিতা। তো তাদের যাতে যেতে না হয়, আবার সিবিআই দপ্তরে গিয়ে আর কবে গানটা গাইতে না হয়, আশা করি সিবিআই আধিকারিকরা সেই দিকে এগোবেন। কিন্তু ঘটনাক্রম যা দেখা যাচ্ছে তাতে কিন্তু এই মামলায় দীর্ঘসূত্রিতার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং আমার ধারণা যে যারা আজকে দ্রুত বিচার চাইছেন তারা অন্তত কমে, আমি জানি না 2026-এর ভোট পর্যন্ত এই মামলার বিচার শুরু হবে কিনা, বা তার আগেই হচ্ছে 6 মাস 8 মাসের মধ্যে বা আরো দ্রুত বিচার করে নির্যাতিতা যে বিচার আমরা চাইছি, যে দোষী শাস্তি হোক, কঠোর সাজা হোক, সেটা আদৌ হবে কিনা। সিবিআইয়ের নড়াচড়া বা সিবিআইয়ের গতি প্রকৃতি দেখে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। জানি না শেষ পর্যন্ত এখন সিবিআই কি করে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।